স্বাগত ডিবিসিতে সংবাদে আপনাদের সাথে আছে অর্ঘমিত্র তরফদার। শ্রমিক কল্যাণ ফান্ডের টাকাও লোপাট করেছেন এস আলম। বিতর্কিত এ ব্যবসায়ীর ব্যাংক সহ 4টি দুর্বল প্রতিষ্ঠানে আটকা আছে শ্রম মন্ত্রণালয়ের 65 কোটি টাকা, যার মধ্যে 35 কোটি টাকাই এস আলমের 2 ব্যাংকে। শ্রম মন্ত্রণালয় জানিয়েছে নানা দেন দরবার করেও আমানত হিসেবে রাখা শ্রমিক কল্যাণ ফান্ডের টাকা ফেরত পাওয়া যাচ্ছে না। বিশ্লেষকরা বলছেন, কার স্বার্থে মন্ত্রণালয় দুর্বল ব্যাংকে আমানত রাখলো তা খতিয়ে দেখা উচিত। প্রতিটি রপ্তানি চালান থেকে একটি অংশ শ্রম মন্ত্রণালয় গঠিত তহবিলে জমা দেন রপ্তানিকারকরা, যে টাকা শ্রমিকদের কল্যাণে ব্যয় হওয়ার কথা। এই তহবিলের 65 কোটি টাকা আটকে আছে 4টি দুর্বল প্রতিষ্ঠানে, যার মধ্যে বিতর্কিত ব্যবসায়ী এস আলমের ব্যাংকেই আছে 35 কোটি টাকা। অনুসন্ধানে জানা যায় 2018 সাল থেকে 2023 সাল পর্যন্ত বেআইনিভাবে এসব টাকা দুর্বল ব্যাংকে ফিক্সড ডিপোজিট রাখে শ্রম মন্ত্রণালয়। যদিও এ ধরনের আমানত লাভজনক ও ঝুঁকিমুক্ত প্রতিষ্ঠানে রাখতে হবে এমন বিধান আছে মন্ত্রণালয়ের। জানা গেছে, সাবেক শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের নির্দেশেই শ্রমিক কল্যাণ তহবিলের 65 কোটি টাকা দুর্বল প্রতিষ্ঠানে ফিক্সড ডিপোজিট করা হয়। বিশ্লেষকরা বলছেন, আর্থিক ভিত খারাপ জেনেও কেন এসব প্রতিষ্ঠানে শ্রমিকদের তহবিলের টাকা রাখা হলো তা খতিয়ে দেখা উচিত। কি এমন শক্তি ছিল ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের? আইসিবি ইসলামী ব্যাংক তো এটা শুরু থেকেই একটা সমস্যাগ্রস্ত ব্যাংক। এদের কি শক্তি ছিল? কোথায় সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক না রেখে কেন তারা এই তাদের টাকা রাখলো? এবং আমি তো মনে করি আগে ধরা উচিত যারা টাকা রাখছে তাদেরকে। যদিও সাবেক শ্রম সচিব বলছেন, কোনটি দুর্বল আর কোনটি সবল প্রতিষ্ঠান এমন কোনো সংজ্ঞা কেন্দ্রীয় ব্যাংক থেকে না থাকায় এ তহবিল যারা রেখেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কঠিন। আমার সময় তো সব ব্যাংকে রাখতাম, আমরা সরকারি ব্যাংকে, পরে বোধহয় চেঞ্জ হয়েছে। আমার সময় বিভিন্ন প্রাইভেট ব্যাংক থেকে প্রেশার আসছিল, গভর্নমেন্টের একটা রুল আছে, সেট রুল আছে। পরে শুনছি এইটা নাকি আবার ওপেন করে দিছে। যতটুকু শুনছি সরকার থেকে তো কোনোদিন কোনো রিপোর্ট বেরোয় না যে এই ব্যাংক ভালো আর এই ব্যাংক খারাপ। এ বিষয়ে শ্রম সচিব শফিকুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বারবার ধর্ণা দিয়েও টাকা উদ্ধার করতে ব্যর্থ হওয়ায় বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ হয়েছে মন্ত্রণালয়। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। সংযুক্ত আরব আমিরাতে চলছে 3 দিনের ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট। এই আয়োজনে যোগ দিতে দুবাই পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। সম্মেলনে 30 দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা অংশ নিয়েছেন। বুধবার বাংলাদেশ সময় রাত 1:30টার দিকে দুবাই বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী আহমদ বেলহুল আল ফালাসি প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। দুবাই থেকে প্রধান উপদেষ্টার প্রেস অফিসের বার্তায় বলা হয়, দেশটির ক্রীড়ামন্ত্রী প্রধান উপদেষ্টাকে সামিটে অংশ নেওয়ায় ধন্যবাদ দেন। তিনি দুবাইয়ে গত 1 দশক ধরে আয়োজিত আন্তর্জাতিক এ সম্মেলন সম্পর্কে অবহিত করেন। তারা 2 দেশের মধ্যে খেলাধুলা ও সংস্কৃতির ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে কথা বলেন। 3 দিনের সম্মেলন শেষ হবে আজই। আগামীকাল দেশে ফেরার কথা রয়েছে ডক্টর ইউনুসের। সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের অন্যতম বৃহত্তম শ্রমবাজার। দেশটিতে দীর্ঘ সময় ধরে ভিসা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। প্রবাসীদের দাবি, প্রধান উপদেষ্টার আমিরাত সফরের মাধ্যমে দ্বিপাক্ষিক আলোচনায় বন্ধ ভিসা চালু করার। সংযুক্ত আরব আমিরাতে প্রায় 1 যুগ ধরে বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধ আছে। করোনার সময় অভ্যন্তরীণ ভিসা পরিবর্তনের সুযোগ ও ভিজিটে এসে কাজে ভিসার সুযোগ থাকলেও এখন সব সুযোগ বন্ধ থাকায় ব্যবসা বাণিজ্যে বিপাকে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকরা। ভিসা সমস্যা যদি সমাধান হয় তাহলে প্রবাসীদের রুজি রোজগার আরো দ্বিগুণ বৃদ্ধি পাবে এবং ব্যবসা বাণিজ্য আরো অনেক গুণ এগিয়ে যাবে। ভিসা ব্যবস্থার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। প্রতিনিয়ত আমাদের শ্রমিক দরকার। আমিরাত জুড়ে শত শত বাংলাদেশি ব্যবসায়ী ও বিনিয়োগকারী ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন। এসব প্রতিষ্ঠানে দরকার কম খরচের দেশীয় শ্রমিক, কিন্তু ভিসা বন্ধের কারণে তা সম্ভব হচ্ছে না। বিশেষ সমস্যাটা সমাধান করার জন্য আমি সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি। আমাদের এখানে ট্রান্সফার চালু হইলেও আমাদের বিশেষ সমস্যাটা সমাধান হইতো। বর্তমানে আমরা এই প্রবাসে সংযুক্ত আরব আমিরাতে হাজার হাজার
বেকার শ্রমিক এবং আমরা কাজকর্ম পাইতেছি না। এছাড়া বিদেশি কোম্পানিগুলোতে ভালো সুযোগ থাকলেও তা কাজে লাগানো যাচ্ছে না। এসব কারণে দেশ হারাচ্ছে রেমিটেন্স। ভিসাটা পুনরায় চালু হয় অথবা ট্রান্সফারের ব্যবস্থা হয়, তাহলে এখানে মানুষ আরো বেশি রেমিটেন্স পাঠাতে পারবে। এক যুগ ধরে এখানে বাংলাদেশের ভিসা অনেকটাই বন্ধ, যার জন্য আমরা এই ম্যান পাওয়ারের কষ্টের কারণে অনেকেই এখানে ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না। অভিজ্ঞ মহলের মতে প্রধান উপদেষ্টার আমিরাত সফরে দ্বিপাক্ষিক আলোচনায় ভিসা সমস্যা সমাধান হলে রেমিটেন্সের পাশাপাশি দেশীয় শ্রমবাজারও চাঙা হবে। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। সব প্রক্রিয়া শেষ করার পরও দক্ষিণ কোরিয়া যেতে পারছেন না 11,000-এর বেশি বাংলাদেশি কর্মী। নিয়োগকর্তার চাহিদা ও পছন্দের উপর কর্মী নেওয়ার বিষয়টি নির্ভর করে বলেই তাদের যেতে বিলম্ব হচ্ছে বলে মনে করেন বোয়েসেল। তবে সংকট কাটাতে দেশটির নিয়োগকর্তাদের সাথে যোগাযোগ করছে বলেও জানায় সংগঠনটি। অবস্থা যাই হোক না কেন, জটিলতা এড়াতে কারিগরি শিক্ষা ও ভাষাগত দক্ষতার উপর জোর দিয়েছেন অভিবাসন খাত ও সংশ্লিষ্টরা। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড, বুয়েসেল এবং দক্ষিণ কোরিয়া সরকারের হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সার্ভিস অব কোরিয়ার মাধ্যমে কর্মী পাঠায় বাংলাদেশ। 1994 সাল থেকে যা শুরু। বাংলাদেশ সহ 16টি দেশ থেকে বিদেশি কর্মী নেয় দক্ষিণ কোরিয়া। অনেক সুযোগ থাকা সত্ত্বেও এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম ইপিএস এর আওতায় বাংলাদেশের জন্য যে কোটা বরাদ্দ থাকে তা পূরণ করতে পারেনি বাংলাদেশ। কিন্তু কেন, তার এই ব্যাখ্যা দিলেন এই পরিচালক। ভাষাগত সমস্যা যাতে তারা না পড়ে সেই জন্য অন প্র্যাকটিসের মধ্যে তাদেরকে রাখা, যেখানে তাদেরকে কাজ দিবে সেখান থেকে তারা যেন কাজ পরিবর্তন না করে সে বিষয়ে তাদেরকে আমরা গ্রুমিং করছি। অচিরেই আমাদের উপদেষ্টা মহোদয়ের নেতৃত্বে একটা টিম সেখানে যাবে এবং যে সমস্ত বিষয়গুলো নিয়ে কোনো অ্যানোমালি যদি থাকে সে বিষয়টা উত্থাপিত হবে, আলোচনার মাধ্যমে আমরা সমাধান করতে চাই। দেশটিতে জনশক্তি রপ্তানি করার ক্ষেত্রে ভাষাগত দক্ষতার পাশাপাশি কারিগরি শিক্ষার উপরও গুরুত্ব দিয়েছেন কেউ কেউ। ভাষা বা কাজের দক্ষতার ক্ষেত্রে তাহলে সেটাও এখানে মূল্যায়ন করা কোরিয়ান কোন এক্সপার্টের মাধ্যমে, যে আমরা এখানে যে ভাষা শিক্ষাটা দিচ্ছি সেটা সেখানের জন্য কতটা মানসম্পন্ন হচ্ছে। এই যে বাংলাদেশিরা সেখানে কাজ করতে গিয়ে আরও বেশি বেতনের জন্য কোম্পানি বদল করছেন, এটির প্রবণতার জায়গাটিকে আসলে কিছুটা নিয়ন্ত্রণে আনা দরকার হতে পারে। দক্ষিণ কোরিয়া এখনো পর্যন্ত প্রায় 36,000 কর্মী পাঠিয়েছে বাংলাদেশ। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। তাবলিগ জামাতের 58তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে কাল থেকে। তবে আজ বিকেল থেকে শুরু হবে আমবয়ান। এই পর্বে অংশ নেবেন মৌলানা সাতপন্থীরা। দেশের প্রত্যন্ত অঞ্চল ও বিদেশ থেকে মুসল্লিরা ময়দানে জড়ো হচ্ছেন। ইজতেমার গণমাধ্যম সমন্বয়ক জানিয়েছেন, আজ আসরের নামাজের পরই সমবেত মুসল্লিদের উদ্দেশ্যে আমবয়ান শুরু হবে। এর মধ্য দিয়ে ইজতেমা ময়দানের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। এর আগে 31শে জানুয়ারি থেকে 5ই ফেব্রুয়ারি পর্যন্ত 2 ধাপে ইজতেমার প্রথম পর্ব আয়োজন করে মৌলানা জোবায়েরপন্থীরা। নেত্রকোনায় কোটি কোটি টাকার রেলের জমি চলে গেছে প্রভাবশালীদের দখলে। এসব জমিতে গড়ে উঠেছে হাটবাজার থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা। অভিযোগ উঠেছে বেদখল জমি উদ্ধারে তৎপরতা নেই রেল কর্তৃপক্ষের। তবে দখলমুক্ত করতে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসক। নেত্রকোনা জেলা শহরের চকপাড়া এলাকায় রেলের জমি দখল করে এভাবেই গড়ে তোলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালীরা যে যার মতো দখলে নিয়েছেন কোটি কোটি টাকার সরকারি সম্পত্তি। চোখের সামনে এসব জমি দখল হলেও উদাসীন ছিল রেল কর্তৃপক্ষ। কিছু মানুষ অধিকাংশ সম্পদ অবৈধভাবে দখল করে রেখেছে। রেল কর্তৃপক্ষের সামনেই এগুলি অন্যরা প্রভাবশালী মহল নিয়ে যাচ্ছে। শুধু চকপাড়াই নয়, শহরের কোর্ট স্টেশন ও বড় স্টেশন এলাকায়ও একইভাবে বেদখল হয়েছে রেলের জায়গা। নির্মাণ হয় ব্যবসা প্রতিষ্ঠানসহ মিল কারখানাও। তবে দখলদাররা বলছেন, ইজারা নিয়েই জমি ব্যবহার করছেন তারা। আরেকজনের লিজে নিছেন, নিজে নেওয়ার পরে আমি ভাড়া হিসেবে ভাড়া দিতেছি 3,000 টাকা। তো দেখবেন সকালবেলা পুরাটাই বাজারে রেলে বয়ে সকালবেলা বাজার জমে এই বাজারের সমস্যা, আমাদের তো কোনো সমস্যা না। স্থানীয় রেল কর্তৃপক্ষ বলছে দখলের বিষয়টি তাদের জানা নেই। খোঁজ নিয়ে জানানো হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। এটা আমাদের আওতার বাইরেই পড়ে। তারপরেও আমাদের স্টেশনের কাছাকাছি বা এই ধরনের যদি স্টেশন
এরিয়ার ভিতরে যদি করে তাহলে আমরা এটা অবশ্যই ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করব। তবে যথাযথ পদক্ষেপ নিয়ে উদ্ধারের আশ্বাস দিলেন জেলা প্রশাসক। অবৈধ দখলদার উচ্ছেদের ক্ষেত্রে আমাদের আসলে কার্যক্রম গ্রহণ করতে হবে। আমরা অবশ্যই একটা রাষ্ট্রিক অ্যাকশনের চেষ্টা করব, যারা অবৈধভাবে আছে তাদেরকে উচ্ছেদের জন্য ব্যবস্থা করব। নেত্রকোনা শহর সহ জেলার বিভিন্ন এলাকায় শত কোটি টাকার রেলের বেদখল জমি উদ্ধারে কর্তৃপক্ষের হস্তক্ষেপ চান স্থানীয় সচেতন মহল। ডিভিসি নিউজ ডেস্ক। জয়পুরহাটের আক্কেলপুরের কয়েকশো পরিবার ৮ বছরে জমা হওয়া তাদের প্রায় ৮৫ কোটি টাকা নিয়ে পালিয়ে গেছেন বেসরকারি ওই সংস্থার মালিক। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সমবায় কর্তৃপক্ষের। ২০১৭ সালের ৭ই মার্চ জয়পুরহাটের আক্কেলপুর সদর উপজেলা সমবায় অফিস থেকে সমতা গ্রাম উন্নয়ন নামে সমিতির নিবন্ধন নেন শাহিদুর রহমান শাহিন। স্থানীয় চন্দনদিঘি বাজারে শুরু করেন সমিতির কার্যক্রম। ২০১৯ সালে নাম পরিবর্তন করে রাখেন সমতা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি। লাখে ২,০০০ টাকা মুনাফার লোভ দেখিয়ে দীর্ঘমেয়াদের এককালীন আমানত ও সঞ্চয় সংগ্রহ করেন শাহিন। ১ লাখ থেকে শুরু করে ৪০ লাখ টাকাও আমানত রাখেন অনেকে। গেল ৮ বছরে বিভিন্ন গ্রামের ৪৯৫ জন প্রায় ৮৫ কোটি টাকা বিনিয়োগ করেন সমিতিতে, কিন্তু গ্রাহকদের মুনাফা না দিয়ে হঠাৎ অফিস বন্ধ করে উধাও সমিতির লোকজন। গ্রামের যে দুটা ম্যানেজার আছে এরা বলে যে বেশি টাকা তুলে ইন্টারেস্ট বেশি পাওয়া যাবে, লাভ বেশি পাওয়া যাবে, এই মোতাবেক আমরা টাকাটা বেশি রাখি। ব্যাংক বন্ধ করে প্রায় ১ মাস ১.৫ মাস ২ মাস হয়ে গেল, ওরা চলে গেছে, কিন্তু এই টাকাটা আমরা পাইনি। সরকার এর তদন্ত করে নিবে এবং আমাদের এই টাকা ব্যবস্থা বা উদ্ধার করে আমাদের গ্রাহককে টাকা ফেরত দেওয়ার জন্য আমি সরকারকে অনুরোধ জানাই। নওগাঁ মডেল থানায় প্রতারণার অভিযোগে মামলা হয়েছে শাহিনের বিরুদ্ধে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা সমবায় কর্মকর্তা। এই সমিতি আইন আছে, সদস্যদের বাহিরে কোনো ঋণ কার্যক্রম করতে পারবে না, কোনো আমানত গ্রহণ করতে পারবে না, এমনকি সদস্যদের কাছ থেকে অধিক পরিমাণে লাভের আশায় আমানত গ্রহণ করতে পারবে না। এই বিষয়ে সমবায় সমিতি আইন বিধি মোতাবেক প্রয়োজনে যে ব্যবস্থা গ্রহণ করবে এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতিমধ্যে অবগত করানো হয়েছে। টাকা ফেরত ও প্রতারণায় জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার দাবি ভুক্তভোগীদের। ডিবিসি নিউজ ডেস্ক। নাটোরের নলডাঙ্গার বানই নদী এখন পরিণত হয়েছে আবর্জনার ভাগাড়ে। হাট আর স্থানীয় দোকানের ফেলা বর্জ্যে ভরাট হতে চলেছে নদীটি। এতে এখন আর দেখা মেলে না মাছের। ড্রেজিং না করায় প্রকট রূপ নিয়েছে নাব্য সংকট। ফাল্গুন চৈত্র মাসেই শুকিয়ে কাঠ হয়ে যায় এক সময়ের স্রোতস্বিনী নদীটি। যে নদীতে একসময় বড় নৌকা চলত, জেলেরা মাছ ধরে জীবিকা নির্বাহ করত, সেই নদীতে এখন পাওয়া যায় প্লাস্টিকের বোতল, পলিথিন ও তরকারির আবর্জনা। এই চিত্র নাটোরের নলডাঙ্গার একসময় স্রোতস্বিনী বারনই নদীর। হাট আর স্থানীয় দোকানগুলোর সব বর্জ্য ফেলা হয় এই নদীতে, পরিণত হয়েছে আবর্জনার ভাগাড়ে। ময়লা জমে নদীতে দেখা দিয়েছে নাব্য সংকট। দূষিত হয়ে পড়েছে পানি। ড্রেজিং না করায় নদীটি যেমন সরু হয়ে গেছে, তেমনি একেবারে কমে গেছে পানির প্রবাহ। নদীটির বর্তমান অবস্থা নিয়ে অসন্তোষের কথা জানালেন এলাকাবাসী। নলডাঙ্গা পৌরসভার প্রায় সকল বর্জ্যই আমরা দেখছি ইদানিং বারনই নদীতেই ফেলানো হচ্ছে। এই আবর্জনা নদীতে যাচ্ছে, নদীর পানি দূষণ হচ্ছে, নদী ভরাট হচ্ছে। নদীটা একবারে ময়লা আবর্জনায় ভরে গেছে। এতই ময়লা স্তূপের কারণে ওই এলাকা দিয়ে দুর্গন্ধে যাওয়া যায় না। ঘন্টা বসলে হয়তো মাছ হয়ে যেতে খাওয়ার, এখন সারাদিন বসে থেকেও 5টা মাছ পাওয়া যায়। তবে নদীটি পরিচ্ছন্নতার জন্য প্রকল্প প্রস্তাব দেয়া হয়েছে। সেটি অনুমোদন পেলে সংস্কারের কাজ জোরদার হবে, জানালেন পৌরসভা কর্মকর্তা। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে বিষয়টা আছে, এই প্রকল্প আমরা প্রস্তাব দিয়েছি। এই প্রকল্প পাশ হলে আমরা বৃহৎ আকারে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ আরো জোরদার করতে পারবো ইনশাআল্লাহ। বারনই নদী দ্রুত পরিষ্কার করে আগের রূপে ফিরিয়ে আনার দাবি পৌরবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। ফরিদপুরে দিন দিন জনপ্রিয় হচ্ছে ফুলের চাষ। কম খরচে লাভ বেশি হওয়ায় ফুলের আবাদে ঝুঁকছে তরুণরা। বসতবাড়ির পরিত্যক্ত জমিতে ফুল ফোটাতে নতুন উদ্যোক্তারা পরামর্শ নিচ্ছেন বাগান মালিকদের। সরকারিভাবে প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়ার দাবিও নতুন চাষিদের। ফরিদপুরের আলিয়াবাদ, মাচ্চর ও মধুখালী উপজেলার মাঠ জুড়ে এখন ফুল আর ফুল।
সামনে 3টি দিবসকে ঘিরে বাগানের পরিচর্যায় ব্যস্ত ব্যবসায়ীরা। গোলাপ, গাঁদা, থাই গোলাপ, জারবেরা, চন্দ্রমল্লিকা, জিসপি সহ নানা জাতের ফুলের সমাহার এসব বাগানে। পরিত্যক্ত কিংবা বাড়ির পাশের জমিতে বাগান দেখে নতুন করে আগ্রহী হচ্ছেন অনেকে। আমরা হাটরাপথে প্রতিদিন এই বাগানটা দেখি, আমাদের খুব ভালো লাগে। তো এখানে আসার পরে অনেক ভালো লাগতেছে, ফুল দেখে বিভিন্ন রকমের ফুল আছে, যেরকম গোলাপ, জারবেরা। 2018 সালে 40% জমিতে 22 লাখ টাকা খরচ করে জারবেরা ফুল দিয়ে শুরু করেন বাগান। এখন 130% জমির ফুল যাচ্ছে ঢাকা ও চট্টগ্রামে। আমার অনেক অতীত জমি আছে, আমরা এই জমিতে ফুল চাষ করতে চাই। অল্প একটু জায়গা নিয়ে ফুল বাগান করলে যতটা লাভবান হওয়া যায়, কৃষিকাজ করলে অতটা লাভবান হওয়া যায় না। ফরিদপুরের মাটি ভালো হওয়ায় ফুল চাষে বেশ লাভবান হচ্ছেন চাষিরা। নতুন এই উদ্যোক্তাদের সার্বিক সহায়তা দেওয়া হচ্ছে জানান এই উদ্যোক্তা। আমার এই ব্যবসা ইনশাল্লাহ অনেক ভালো হচ্ছে। আরো কিছু লোকজন আছে তারা ফুলের ব্যবসায় আগাইতে চাচ্ছে, আমি তাদের বলছি যে তোমরা শুরু করো, আমি সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব। সব ধরনের ফসলেরই ভালো ফলন হয় এই জেলায়, ফুল ও সুনাম বয়ে আনবে আশা এই কৃষি কর্মকর্তার। বর্তমানে আমাদের অনেক কৃষক গ্ল্যাডিওলাস চাষ করছেন, আবার গোলাপের চাষ, গাঁদা, বিভিন্ন ধরনের ফুলের চাষ হয়ে আসছে। আপনারা জানেন সামনে আমাদের 1 ফাল্গুন এবং 14 ফেব্রুয়ারি উপলক্ষে অনেক ফুল বিক্রি হবে। এ কারণে আমাদের ফুলের চাষিরা আশায় বুক পেতে আছে, ইনশাআল্লাহ তারা ভালো ফলন করবে। গেল বছর জেলায় 4 হেক্টর জমিতে ফুলের চাষ হয়েছিল, এবার চাষ হয়েছে 10 হেক্টর জমিতে। ডিবিসি নিউজ ডেস্ক। অনেক সম্ভাবনার সুবর্ণভূমি পার্বত্য চট্টগ্রাম। দিনে দিনে 3 পার্বত্য জেলায় নতুন দুয়ার খুলে দিচ্ছে ফসল আর ফল। সেই পথ ধরে রাঙামাটিতে বেড়েছে জলপাই ফল। ভিটামিন, মিনারেলস সহ নানা ভেষজ উপাদানে ভরপুর এই ফল আবাদে এবছর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6200 মেট্রিক টন। কৃষি অধিদপ্তর মনে করে জলপাই চাষে জেলার অর্থনীতির গতি সঞ্চার সম্ভব। জলপাইয়ের গুণের শেষ নেই, ভেষজ গুণ সহ খাদ্য গুণে ভরা এই ফল। পার্বত্য জেলা রাঙামাটি জলপাইয়ের বাণিজ্যিক চাষাবাদে এতদিন ছিল অবহেলিত, তবে চাষিরা ধীরে ধীরে এই চাষে আগ্রহী হওয়ায় বাড়ছে সম্ভাবনা। চলতি মৌসুমে রাঙামাটিতে জলপাইয়ের ভালো ফলন হয়েছে, যা দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে। দাম ভালো পাওয়ায় চাষিদের মুখে হাসি ফুটেছে। প্রতিবারের থেকে আবার আমাদের ফলন খুব ভালো হয়েছে। এবার জলপাই আমরা 120 টাকা কেজি পাচ্ছি আড়তে দেওয়ার জন্য। জলপাইয়ের বাগানটা এই জন্যই করতেছি, জলপাইটা আসলে ভালো, 1 বছরের ভিতরে এটা ফলন দেয়। মোটামুটি আমাদের ফলন ভালো হয়েছে। আমরা মূলত এগুলো চট্টগ্রাম পাড়াই। বাগান মালিক সরোয়ার 2 বছর আগে 3 একর জমিতে 105টি জলপাই গাছ লাগান। প্রথম বছর থেকেই ভালো ফলন হওয়ায় শুরু থেকেই লাভের মুখ দেখছেন তিনি। গাছের বয়স বাড়লে ফলন আরো বাড়বে বলে আশা তার। ফলন ভালোই আছে মোটামুটি, গাছের সাথে সাথে গাছও বাড়বে, ফলনও আশা করি বাড়বে। গাছে আপনার সার বীজ যত্ন করেই যেতে হবে, যত্ন হবে না ফলনও হবে না। জলপাই চাষের মাধ্যমে জেলার অর্থনীতিতে ব্যাপক গতি সঞ্চার সম্ভব বলে মনে করেন কৃষি কর্মকর্তারা। রাঙ্গামাটির মোরলেস 10টা উপজেলাতেই জলপাইয়ের গাছ আছে। 4000 মেট্রিক টন প্রোডাকশন আমরা বাস্তবে পেয়েছি বলতে পারি, এবং সেখান থেকে আমরা প্রায় 500 কোটি টাকার লেনদেনের একটা সম্ভাবনা আমরা হিসাব করে থাকি। রাঙামাটিতে 500 হেক্টর জমিতে রয়েছে জলপাই গাছ। এবার 6200 মেট্রিক টন ফল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য 500 কোটি টাকার কাছাকাছি। সৈকত রঞ্জন চৌধুরী, ডিবিসি নিউজ, রাঙামাটি। রাশিয়া ইউক্রেনের যুদ্ধবিরতি আলোচনায় বসতে 2 দেশের প্রেসিডেন্ট রাজি হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার আলাদা আলাদা ফোন আলাপে ডোনাল্ড ট্রাম্পকে এই সিদ্ধান্ত জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। নিজের সামাজিক মাধ্যম ট্রুথে দেয়া এক পোস্টে এসব কথা জানান ডোনাল্ড ট্রাম্প। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে 1.5 ঘন্টার ফোন আলাপ হয়েছে জানিয়ে ট্রাম্প লেখেন, 2022 সালে শুরু হওয়া আগ্রাসনের সমাপ্তি চান পুতিন। এদিকে স্থায়ী শান্তি চুক্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্টের সাথে কথা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও।
কল্পনার জগৎকেও হার মানায় ইতালির রোমের বেলুন মিউজিয়াম। শিল্পীদের সৃজনশীলতায় বেলুন আলো আধারের খেলায় তৈরি করা হয়েছে এক রহস্যময় সৌন্দর্যমণ্ডিত পরিবেশ। ছোটদের পাশাপাশি বড়রাও মুগ্ধ এই মিউজিয়ামে এসে। বেলুন আকৃতির দোলনায় দোল খাচ্ছে শিশুরা। আর্ট ইনস্টলেশনের নিচে দাঁড়িয়ে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে শিশুদের সাথে আসা বাবা মা কিংবা পরিবার। এ যেন কল্পনার জগৎকেও হার মানায়। ইতালির রাজধানী রোমের একটি অনন্য জাদুঘর বেলুন মিউজিয়াম। দেখে মনে হয় এ যেন বেলুনের সাম্রাজ্য। রং বেরঙের বেলুন, মনোমুগ্ধকর বিভিন্ন আলোর খেলা, ইন্টারেক্টিভ আর্ট, এমনকি বাতাসের ব্যবহার মিউজিয়ামটিকে করে তুলেছে অনন্য। জাদুঘরটি এমনভাবে বানানো হয়েছে সব বয়সী মানুষই এটি উপভোগ করতে পারবে। ছুটির দিনে কিংবা কোনো বিশেষ দিনে অভিভাবকদের সাথে সেখানে বেড়াতে আসে শিশুরা। শুধু বিনোদনের জন্য নয় এই জাদুঘর, শিল্পীদের সৃজনশীলতা এবং দর্শকদের কল্পনার সংমিশ্রণে তৈরি হয়েছে এক অনন্য পরিবেশ। প্রদর্শনীতে রয়েছে বিশাল আকারের বাড়ির মতো জায়গা, যেখানে ছোট ছোট বেলুনে ছেয়ে রাখা হয়েছে মেঝে। এ যেন বেলুন সমুদ্র। এছাড়া বেলুন আকৃতির ঝুলন্ত লাইট, বেলুনের দোলনা সহ নানা স্থাপনা দর্শনার্থীদের আনন্দ দেয়। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক। ইনজুরির কারণে এবার বেশ কিছু বড় নামকে দেখা যাবে না চ্যাম্পিয়ন্স ট্রফিতে। শেষ পর্যন্ত অপেক্ষা করেও জসপ্রীত বুমরাহকে ছাড়াই দুবাই যেতে হচ্ছে ভারতকে। এই পেসারের ইনজুরিতে কপাল খুলেছে আরেক পেসার হর্ষিত রানার। সেই সাথে ইনজুরি, অবসর আর নাম প্রত্যাহারের মিছিলে অস্ট্রেলিয়ার দলেও এসেছে বড় কিছু পরিবর্তন। কথায় আছে কারো পৌষ মাস, কারো সর্বনাশ। প্রবাদটা একেবারেই মিলে যাচ্ছে জসপ্রীত বুমরাহ ও হর্ষিত রানার সাথে। ইনজুরিতে বুমরাহ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আশা ধূলিসাৎ হলেও কপাল খুলেছে হর্ষিত রানার। ডানহাতি এই পেসারকে নিয়েই দুবাই যাচ্ছে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজটাই কাল হয়ে দাঁড়িয়েছে জসপ্রীত বুমরাহর। সিডনি টেস্টের পিঠের সেই চোটেই কপাল পুড়ল এই পেসারের। যদিও বিসিসিআই এই পেসারকে রাখার জন্য অপেক্ষা করেছে চূড়ান্ত স্কোয়াড ঘোষণার শেষ দিন পর্যন্ত, তবে স্ক্যান রিপোর্টে জানা যায় বুমরাহর সেরে উঠতে সময় লাগবে আরও 5 সপ্তাহ। তাই বাধ্য হয়েই তাকে বাদ দিতে হয়েছে বিসিসিআইকে। তবে ভারতের ইনফর্ম ওপেনার জয়সওয়ালের কপালটা আরও খারাপই বলা চলে, কেননা প্রাথমিক দলে থেকেও কোনো কারণ ছাড়াই বাদ পড়তে হয়েছে চূড়ান্ত স্কোয়াড থেকে। স্পিনে বাড়তি গুরুত্ব দিয়ে তার জায়গায় ভারত দলে নিয়েছে বরুণ চক্রবর্তীকে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড নিয়ে সবচেয়ে বড় ধাক্কাটা খেয়েছে অস্ট্রেলিয়া। প্রাথমিকভাবে ঘোষিত দলের 5 জনকেই পাচ্ছে না দুবারের চ্যাম্পিয়নরা। ইনজুরির কারণে কামিন্স, হ্যাজিলউড, মিচেল মার্শ ছিটকে যাওয়ার পর আকস্মিক অবসরের ঘোষণা দিয়েছেন স্টয়নিস। আর সবশেষ চূড়ান্ত দল ঘোষণার শেষ দিন নাম প্রত্যাহার করেছেন বাহাতি পেসার মিচেল স্টার্কো। এছাড়াও সাউথ আফ্রিকার এনরিক নরকিয়া, জেরাল্ড কোয়েৎজি মিস করবেন এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি। ইংল্যান্ডের জ্যাক বেথেল আর পাকিস্তানের সাইম আইয়ুবেরও কপাল পুড়েছে ইনজুরিতে। তালিকা থেকে বাদ যায়নি আফগানিস্তানও। মোহাম্মদ গাজানফারকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাচ্ছে রশিদ খানরা। শুধু এই টুর্নামেন্টই নয়, ইনজুরিতে এই মিস্ট্রি স্পিনারকে মিস করতে হবে আইপিএল মিশনও। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।